প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণবিধি চ্যানেল এবং ই পাঠশালা ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত। প্রথমেই একটু প্রাপ্তি স্বীকার করে নিই। ই পাঠশালা ফেসবুক পেজ যেটা নতুন তৈরি হয়েছে, এখানে সব বিষয়গুলো নিয়ে পড়ানো হয়। এই পেজে যারা ফলো করছেন তাদের নামগুলো কিন্তু ঘোষণা করা হয়। এর আগের ভিডিওতে ফলো করেছেন মানসী রয় এবং লাম ইসলাম। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকার জন্য। আর ইউটিউব থেকে যারা দেখছো, ডেসক্রিপশানে দেখবে ফেসবুক পেজের একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে সরাসরি ফেসবুক পেজে চলে যাবে, ওইখানে গিয়ে ফলো করে আসবে, তাহলে আমি নামটা কিন্তু ঘোষণা করব। আজকে ক্লাস 9 এবং 10 দুটো ক্লাসেরই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। বিশেষ করে ক্লাস 9 যারা আছো তাদের সেকেন্ড সাবমিটিভে আজকের যে টপিকটা, আজকের যে বিষয়টা খুবই কাজে আসবে সেকেন্ড সাবমিটিভ পরীক্ষাতে। এবং যারা মাধ্যমিক পরীক্ষার্থী 2027 তাদের ক্ষেত্রেও বিশেষভাবে এইটা গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে আলোচনা করছি? আজকে হচ্ছে অনুসর্গ নিয়ে আলোচনা করব। প্রথমে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। অনুসর্গ কাকে বলে, অনুসর্গ কি, আর অনুসর্গ কোথায় বসে, অনুসর্গের কাজ কি, অনুসর্গের অপর নাম কি, এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা ক্লিয়ার করে রাখতে পারো তাহলে তোমাদের সেকেন্ড সাবমিটিভের যে পরীক্ষায় অন্তত 2 থেকে 3 নাম্বার পেয়ে যেতে পারো এবং মাধ্যমিক পরীক্ষাতেও কাজে লাগবে। এবার অনুসর্গের প্রকারভেদ এবং অনুসর্গ কি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলে পারে তোমাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। চলো সেই বিষয়ে ফিরে যাই। অনুসর্গ কাকে বলে? অনুসর্গ কাকে বলে? দেখো, অনুসর্গ হলো একটা শব্দ। বাংলা কারক নির্ণয়ের ক্ষেত্রে বিভক্তি কম পড়ে যায়, অর্থাৎ বিভক্তি খুব একটা বেশি নেই বাংলাতে। সেই জন্য অনুসর্গগুলোকে বিভক্তি হিসাবে কাজে লাগিয়ে বাংলায় কারক নির্ণয় করা হয়। যেমন, তোমার দ্বারা এ কাজ হবে না, দ্বারা, দিয়া, কর্তৃক। যদি এই রকম ধরনের প্রশ্ন থাকে যে কার দ্বারা কাজ হবে না, তাহলে সেইটা হবে করণ কারক। তাহলে এই যে দ্বারা বা দিয়া বা কর্তৃক, এইটা হচ্ছে একটা অনুসর্গ, কিন্তু এখানে কারকের ক্ষেত্রে বিভক্তি হিসাবে কাজে লাগছে। আচ্ছা, অনুসর্গ কাকে বলে? তাহলে যদি জিজ্ঞাসা করে যে অনুসর্গ কাকে বলে, দেখো, অনুসর্গ বাক্যের অন্যান্য শব্দগুলির সঙ্গে একটি অন্বয় স্থাপন করে, অর্থাৎ একটা সম্পর্ক গড়ে তোলে। সেই শব্দগুলোকে বলা হয় অনুসর্গ। তাহলে যে শব্দের দ্বারা বাক্যের মধ্যে একটা সম্পর্ক গড়ে তোলে বা অন্বয় স্থাপন করে তাকে বলা হয় অনুসর্গ। ক্লিয়ার হলো না? দেখো, অনুসর্গ, আমি প্রথম বাক্যটার কথা বলি, তোমার জন্য। আমি যদি বলি তোমার জন্য আমরা হেরে গেলাম, তাহলে তুমি খুব বাজে খেলেছো, সেই জন্য আমরা হেরে গেছি। তোমার জন্য, এই জন্যটা হচ্ছে একটা অনুসর্গ। এই অনুসর্গটা বাদ দিয়ে তুমি বাক্যটা বলো, তোমার আমরা হেরে গেলাম। বাক্যটার কোনো মূল্য আছে? বা অন্যান্য যে শব্দগুলো আছে তার মধ্যেও কোনো একটা মিল অমিল কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তো? অমিল আছে কিন্তু মিল কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে যখন জন্যটা ব্যবহার করছি তখন কিন্তু পুরো বাক্যটা একটা কমপ্লিট বাক্য হলো, সম্পূর্ণ বাক্য হলো শুধুমাত্র এই জন্যটার জন্য। তাহলে তোমার জন্য, তাহলে জন্য হচ্ছে একটা অনুসর্গ। তাহলে অনুসর্গ হচ্ছে বাক্যের মধ্যে অন্যান্য শব্দগুলির মধ্যে একটা অন্বয় স্থাপন করে, তাকে বলা হয় অনুসর্গ। ক্লিয়ার? এবার এই যে অনুসর্গ কি? অনুসর্গ হলো, আমি প্রথমে বললাম যে অনুসর্গ হচ্ছে বিভক্তি হিসাবে কাজ করছে। অনুসর্গ হচ্ছে একটা শব্দ, কিন্তু এর একটা তো নাম আছে। এই অনুসর্গকে বলা হয় অব্যয়। অনুসর্গ অ্যাকচুয়ালি কি? অনুসর্গ হচ্ছে অব্যয়। অব্যয় হচ্ছে কি? অব্যয় যার ব্যয় নেই। তাহলে দ্বারা, দিয়া, কর্তৃক, হইতে, থেকে, এবং, কিন্তু, এগুলো সব হচ্ছে অব্যয়। ক্লিয়ার হয়েছে? তাহলে অনুসর্গ কি না, অনুসর্গ হচ্ছে একটা অব্যয়। অনুসর্গ কোথায় বসে? অনুসর্গ শব্দের পরে বসে। শব্দের পরে বসছে অনুসর্গ শব্দের পরে বসে। তাহলে কোথায় বসে অনুসর্গ? ক্লিয়ার? অনুসর্গের কাজ কি?
দেখো, অনুসর্গর কাজ হলো বাক্যের মধ্যে অন্যান্য যে শব্দগুলো আছে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ এই কাজ কি বা অনুসর্গ কাকে বলে, প্রায় একই সংজ্ঞা। ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। এটা অনুসর্গের অপর নাম কি, খুবই একটা ইম্পর্টেন্ট এক কোশ্চেন। অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম হচ্ছে কি? পরসর্গ বলা হয় একে। আবার আরও একটা নাম আছে কর্মপ্রবচনীয়। তোমরা যদি অনুসর্গের চ্যাপ্টারটা খুলো তাহলে কিন্তু এই তিনটে নাম পাবে। ঠিক আছে, তাহলে অনুসর্গের সম্পর্কে এই কয়েকটা কোয়েশ্চেন তোমরা ক্লিয়ার করে রাখো, অনেকটা উপকারে আসবে। এবারে আমরা অনুসর্গকে কাটাছেঁড়া করব। অর্থাৎ অনুসর্গের কাটাছেঁড়া করে ভেতরে কি আছে না আছে, কোথা থেকে এলো, এইগুলো আমরা এবার জানবো। সেগুলো কিভাবে জানবো চলো একটু দেখি। অনুসর্গ হচ্ছে দুই প্রকার হতে পারে। কি কি না, একটা হচ্ছে দেখো নামজাত অনুসর্গ হতে পারে, আর একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ হতে পারে। অর্থাৎ নামজাত মানে হচ্ছে বিশেষ্যজাত, মানে বিশেষ্যজাত অনুসর্গ হতে পারে, আর একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ হতে পারে। বাক্য লিখি দেখো, রাম কর্তৃক কাজটি সম্পন্ন হলো। রাম কর্তৃক, তাহলে এই রামটা হচ্ছে তো বিশেষ্য, তাহলে এই বিশেষ্যর সঙ্গে এই অনুসর্গগুলো সম্পর্কযুক্ত হবে। রাম কর্তৃক বা রামের দ্বারা, তাহলে এইগুলো হচ্ছে নামজাত অনুসর্গ। ঠিক আছে, এবারে ক্রিয়াজাত অনুসর্গটা দেখব। ক্রিয়াজাত অনুসর্গটা কি না, এইটা খানিকটা ক্রিয়াপদের সঙ্গে মিল আছে বলে এটাকে বলা হয় ক্রিয়াজাত অনুসর্গ। ক্রিয়াপদের সঙ্গে মিল আছে, তাহলে কীরকম হবে দেখো, ঘটি করে জল আনো, এখানে ক্রিয়া কোনটা, এটা হচ্ছে আনো। আর এই যে ঘটি করে এই করে করে বলে থেকে, এইগুলো সব হচ্ছে ক্রিয়াপদেরই এক একটা অংশ। সেই জন্য এইগুলোকে বলা হয় ক্রিয়াজাত অনুসর্গ। ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা? তাহলে অনুসর্গ হচ্ছে দুই প্রকার। অনুসর্গ হচ্ছে দুই প্রকার প্রকৃতি অনুসারে। প্রকৃতি মানে কি প্রকৃতির অনুসর্গ, কি প্রকৃতির অনুসর্গ, সেই দিক থেকে কিন্তু অনুসর্গ দুই প্রকার। একটা হচ্ছে নামজাত বা বিশেষ্য অনুসর্গ, আর একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ বা ক্রিয়া অনুসর্গ। বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে অনুসর্গের বিভাগ। এইবারে আরেকটু ভেতরে ঢুকি। এই যে ক্রিয়াজাত অনুসর্গ আছে, এই ক্রিয়াজাত অনুসর্গকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। একটা কি আছে, ধরো তৎসম অনুসর্গ। দেখো, তৎসম অনুসর্গ কোনগুলো? তৎসম শব্দ তোমরা জানো তো, ক্লাস 7 থেকে পড়ে আসছো, যেইগুলো সংস্কৃত শব্দ একদম সরাসরি বাংলা ভাষায় ঢুকে গেছে সেইগুলোকে বলা হয় তৎসম শব্দ। ঠিক সেই রকম কিছু অনুসর্গ আছে সংস্কৃত থেকে সরাসরি বাংলাতে ঢুকেছে, সেই রকম কিছু অনুসর্গকে বলা হয় তৎসম অনুসর্গ। যেমন দেখো, হেতু, অপেক্ষা, কর্তৃক। এই যে হেতু, অপেক্ষা, কর্তৃক, এইগুলো সব হচ্ছে সংস্কৃত অনুসর্গ, ওই জন্য এগুলোকে বলা হয় তৎসম অনুসর্গ, বাংলাতে এসে ব্যবহার হয়। আর তদ্ভব অনুসর্গ কোনগুলো? তদ্ভব অনুসর্গ জানে, তদ্ভব শব্দ যেগুলো খানিকটা পরিবর্তন হয়ে বাংলায় ঢুকেছে সেইগুলোকে বলা হয় তদ্ভব অনুসর্গ। তারও কিছু কয়েকটা উদাহরণ দেখো। তদ্ভব যেমন আগে, পাছে, সঙ্গে, এইসব। তাহলে তৎসম অনুসর্গ হচ্ছে হেতু, অপেক্ষা, কর্তৃক, আরও আছে। আর তদ্ভব যেগুলো একটু পরিবর্তিত হয়ে ঢুকেছে সংস্কৃত থেকে, যেমন আগে, পাছে, মাঝে, সঙ্গে, এই রকম। তুমি অপেক্ষা শ্যাম অনেক বড়, বাক্যে প্রয়োগ করে দেখানো হচ্ছে তুমি অপেক্ষা বা তোমা অপেক্ষা শ্যাম অনেক বড়, তাহলে রাম কর্তৃক কাজটি সম্পন্ন করা হলো। এগুলো সব হচ্ছে তৎসম অনুসর্গ। তদ্ভব অনুসর্গ কি, যে তোমার আগে আর কেউ নেই। ঠিক আছে, পাছে ভয় পেয়েছিলে, না হলে তুমি চলেই যেতে। মাঝে, হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তাহলে এইগুলো হচ্ছে তদ্ভব অনুসর্গ, আর এইগুলো তৎসম অনুসর্গ। এবারে বিদেশি অনুসর্গ, বিদেশি যে শব্দ গঠন বা শব্দ ভাণ্ডার যে তোমাদের চ্যাপ্টারটা চলছে, এইখানে বিদেশি শব্দ আমাদের বাংলা ভাষায় কি করে এলো এর আগের ভিডিওতে আলোচনা করেছি। অর্থাৎ যেইভাবে বাংলা ভাষায় বিদেশি শব্দ এসেছে ঠিক সেরকম বিদেশি অনুসর্গও এসেছে। যেমন দেখো, বিদেশি অনুসর্গ কি আছে,
না দরুন, বরাবর, এই সব আরও আছে। এই রাস্তা বরাবর চলে যাও, তাহলেই স্কুলটা দেখতে পাবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে বাক্যে প্রয়োগ করে নিজেকে প্র্যাকটিস করতে হবে, বাক্যে প্রয়োগও করতে হবে। তাহলে অনুসর্গের আজকের যে ক্লাসটা আমরা কি কি শিখলাম, অনুসর্গ কি, অনুসর্গ কাকে বলে, অনুসর্গের কাজ কি, অনুসর্গের অপর নাম কি। ঠিক আছে, এবারে এইগুলোর সাথে সাথে অনুসর্গের আমরা একটুখানি ভেতরেও ঢুকেছি। কীরকম না, অনুসর্গ গঠন আর প্রকৃতি অনুসারে কয় প্রকার, আজকে প্রকৃতি অনুসারেই আলোচনা করেছি। না, অনুসর্গ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিশেষ্যজাত অনুসর্গ বা নামজাত অনুসর্গ, আর একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ বা ক্রিয়া অনুসর্গ। নামজাত বলতে নামের সঙ্গে যেগুলো সম্পর্কযুক্ত সেইগুলো নামজাত অনুসর্গ, নামের পরে বসবে। কিন্তু কিছু অনুসর্গ আছে যেগুলো ক্রিয়ার সঙ্গে রিলেটেড, করে, বলে, হ্যাঁ, তারপরে ধরে, এই সবগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এইগুলোকে অনুসর্গ হিসাবে অনেক সময় ধরা হয়। সেটা বাক্যের প্রয়োগ রীতি অনুসারে সেগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এই যে ঘটি করে জল আনো, করে মানে কি, ঘটিতে ভরে জল আনো, এখানে করে, এখানে অসমাপিকা ক্রিয়া আসছে না, বুঝতে পেরেছো? তাহলে বাক্যের যে প্রয়োগ রীতিটা সেইটা অনুসারে বোঝা যাবে যে এটা অসমাপিকা ক্রিয়া নাকি সমাপিকা ক্রিয়া নাকি অনুসর্গ। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। পরের ভিডিওতে অনুসর্গ আর বিভক্তির যে পার্থক্য সেইটা নিয়ে আসছি। চলো, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।